আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যায় যেই কোশ্চেনটিতে পরীক্ষা দিয়েছো দেখো সেই কোশ্চেনে কিন্তু আমি একটি মারাত্মক ভুল করেছি। তবে এই ভিডিওতে থাকছে তোমাদের সম্পূর্ণ এমসিকিউ এসিকিউ রিভিউ ফুললি আনসার। দেখো সম্পূর্ণ রিভিউ করে তোমাদের নিখুঁতভাবে এই ভিডিওতে তোমরা অ্যাটলিস্ট দেখে নাও। আগের ভিডিও যারা দেখেছো অবশ্যই সম্পূর্ণ ফাইনালি এই ভিডিও তোমরা অ্যাটলিস্ট দেখে নাও তোমাদের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা। চলো আমি দেখে নিচ্ছি। দেখো তোমরা যেই পরিবেশবিদ্যা আজকে পরীক্ষা দিয়েছো সম্পূর্ণ তোমরা কিন্তু অ্যাটলিস্ট একবার মিলিয়ে নাও। 100% একদম শিওর তোমাদের উত্তরগুলো আমি সম্পূর্ণ উপস্থাপন করছি। তোমাদের এমসিকিউ রয়েছে, প্রথম এমসিকিউ এবং এসিকিউ গুলো টোটাল আমি কভার করে দিচ্ছি এই ভিডিওতে রিভিউর মাধ্যমে। চলো দেখে নিচ্ছি। প্রথমে রয়েছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 24টি আগে দেখে নিচ্ছি আমি 24টি তোমাদের রয়েছে এমসিকিউ। দেখো এখানে প্রথম কোয়েশ্চেন রয়েছে, দেখো বাসস্থান বৈচিত্র্য পদটির অপর নাম কি? মানে বিকল্প অন্য কি নামে পরিচিত, অর্থাৎ বাস্তুতন্ত্র বা বাস্তু, হ্যাঁ বাস্তুতন্ত্র বৈচিত্র্য। ঠিক আছে, অবশ্যই তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, একদম 100%। এরপরে দেখে নাও তোমাদের রয়েছে, দেখো কেওলাদেও জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? এটি কিন্তু রয়েছে একদম 100% তোমাদের কিন্তু রাজস্থান। ঠিক আছে, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে আমি দেখে নিচ্ছি তোমাদের, দেখো পরের কোশ্চেন তিনে রয়েছে, দেখো তোমাদের 3 নম্বরে ভারতবর্ষের অসম রাজ্যে বা আসাম রাজ্যে যে জৈব মণ্ডলটি অবস্থিত সেটি কোনটি? কে করেছো? অবশ্যই তোমাদের 100% আমি ওইখানে উত্তর বলে দিচ্ছি। দেখো তোমাদের কিন্তু এটা হবে মানস, দেখো ন্যাশনাল পার্ক, সি ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছে নকরেক, এই নকরেক রয়েছে কিন্তু মেঘালয়, তার মানে উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার 100%। এরপরে রয়েছে, দেখো তোমাদের পরের কোশ্চেন দেখো রয়েছে মেঘালয় রাজ্যে তুরা পাহাড়ে যে আদিম আদিমতম লেবু জাতীয় উদ্ভিদ পাওয়া যায় সেটির নাম কি? সেটির নাম কিন্তু হবে বি, দেখো সিট্রাস ইন্ডিকা, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি তোমাদের, দেখো পাঁচে পাঁচে রয়েছে, দেখো ভারতবর্ষের কোন প্রদেশে অগন্ত্যমালায় জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত? দেখো অগন্ত্যমালায় কিন্তু কর্ণাটক রয়েছে, তামিলনাড়ু রয়েছে, অন্যদিকে কেরালা রয়েছে। তো অবশ্যই বেশিরভাগ রয়েছে তামিলনাড়ুতে, তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের তামিলনাড়ু। তো যারা যারা করেছো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে, আর এটা কিন্তু 100 এর মধ্যে 100% তোমাদের কিন্তু সঠিক উত্তর। এরপরে রয়েছে, দেখো সর্পগন্ধা, তোমরা জানো সর্পগন্ধা এক ধরনের ঔষধি গুল্ম। এরপরে রয়েছে, দেখো তোমাদের বীজ ভান্ডার, এই বীজ ভান্ডার নির্মাণের উদ্দেশ্য কি? দেখো উদ্দেশ্য হবে বীজকে দেখো দীর্ঘকাল সংরক্ষণ করে রাখা হয়। তোমরা এটা করবে উচ্চবনের প্রাণী এবং উদ্ভিদ, এটা হবে না, এখানে বীজ ভান্ডার নির্মাণের জন্য বীজকে দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যায় বা রাখা হয়। ঠিক আছে, যাকে বলা হয় সিড ব্যাংক, এরপরে রয়েছে, দেখো তোমাদের আটে বলা হয়েছে যে প্রজাতি লুপ্ত হবার আশঙ্কা আছে এবং বিপন্ন হওয়ার কারণগুলি যদি কার্যকর থাকে তবে পুনরুদ্ধার করা সম্ভব কম থাকে তাদের বলা হয় বিপন্ন। ঠিক আছে, অর্থাৎ এন ডেঞ্জারাস স্পেসিস অর্থাৎ রয়েছে বিপন্ন প্রজাতি রয়েছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে, দেখো তোমাদের নয়, ভারতে জৈব বৈচিত্র্যের মধ্যে ধর্মীয় গুরুত্ব রয়েছে এমন একটি উদ্ভিদের নাম কিন্তু রয়েছে শমী ফুল রয়েছে, শমী বা স্বামী। এরপরে রয়েছে জবা, উত্তর কিন্তু হবে জবা। এরপরে তোমাদের দেখে নিচ্ছি তোমাদের 10, ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্টাল প্ল্যানিং, এর দায়িত্ব রয়েছে, দেখো এই যতগুলো রয়েছে এর উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে, দেখো তোমাদের বসতি এলাকায় শ্বসন বায়ুতে ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের অনুমোদিত মাত্রা কত? তোমরা দেখো উত্তর কিন্তু হবে তোমাদের 60 মাইক্রোগ্রাম বাই ঘনমিটার, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে, দেখো তোমাদের পানীয় জলে পিএইচ বা পডিয়াস হাইড্রোজেন এর মাত্রা, অনুমোদিত মাত্রা হলো 6.5 থেকে 8.5 পর্যন্ত, এটাই কিন্তু সুইটেবল। এরপরে রয়েছে, দেখো তোমাদের আটে পরিবেশ ব্যবস্থাপনার 3টি দিক রয়েছে, অর্থনৈতিক দিক একটি, প্রযুক্তিগত দিক আরেকটি রয়েছে কিন্তু সামাজিক দিক, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে, দেখো তোমাদের 14, ক্ষারত্ব ও জৈব পদার্থের পরিমাণ হলো এমন দুটি মাপকাঠি যা পরিবেশগত গুণমান নির্ধারণ করে, উত্তর কিন্তু হয় মাটির, অর্থাৎ সয়েল ইজ দ্য কারেক্ট আনসার। এরপর রয়েছে 15, সুস্থায়ী উন্নয়নের প্রধান 3টি লক্ষ্য আমরা জানি, অর্থনৈতিক দিক, তারপরে সামাজিক দিক আর রয়েছে বাস্তুতান্ত্রিক দিক, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর রয়েছে, দেখো তোমাদের কয়লা, এই কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক জ্বালানি এগুলো কিন্তু একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়, অর্থাৎ এগুলো কিন্তু অ- অ- অপুনর্নবীকরণযোগ্য সম্পদ। ঠিক আছে, অপুনর্নবীকরণ একবার ব্যবহার করলে তাকে আর ফিরে পাওয়া যায় না। এরপরে রয়েছে, দেখো তোমাদের 17, উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য গ্রহণ করে কি? উত্তর কিন্তু হবে দেখো জল,
জল এবং কার্বন ডাই অক্সাইড কিন্তু গ্রহণ করে। আর এই সূর্যালোক তোমরা যারা দিয়েছো এটা কিন্তু হবে না, তার কারণ দেখো সূর্যালোকের সাহায্যে উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে মানে ক্লোরোফিলের সাহায্যে গ্লুকোজ, আর জানো দেখো রয়েছে গ্লুকোজ এবং কার্বন ডাই মানে গ্লুকোজ, অন্যদিকে রয়েছে তোমাদের অক্সিজেন উৎপন্ন করে মানে অক্সিজেনে রূপান্তর করে। ঠিক আছে, তো এটা হবে না, উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ৮ এ অধিক চাহিদা সম্পন্ন একই ফসল যখন বারবার একই জমিতে চাষ করা হয়। তো এই কোশ্চেনটি আমি মারাত্মক ভুল করেছিলাম। মারাত্মক ভুল করেছিলাম। এই কোশ্চেনটি এখানে অধিক চাহিদা সম্পন্ন ফসল একই জমিতে যখন বারবার চাষ করা হবে তখন জমিতে উর্বরতা শক্তি কমে যাবে। অর্থাৎ উর্বরতা শক্তি কমবে। হ্যাঁ, মানে তোমাদের জমির উর্বরতা শক্তি কমে যাবে। অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? আর অবশ্যই আমি করেছিলাম কিন্তু এটি। দেখো এটা কিন্তু হবে না। একই ফসল যখন কোনো জমিতে একই ফসল তুমি বারবার চাষ করবে তখন জমির উর্বরতা শক্তি, নাইট্রোজেন বলো, ফসফরাস বলো এর পরিমাণ কিন্তু কমে যাবে। তাই দেখো এটার উত্তর কিন্তু হবে জমির উর্বরতা শক্তি কমে যায়। ঠিক আছে? এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৯ এ যে উদ্ভিদের মূলে রাইজোবিয়াম পাওয়া যায় সেটি কি? সিম্বিক-গোত্রীয় উদ্ভিদ। ধনছে তারপরে সিম জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে সেগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের ২০ তে নীল শিশু সিনড্রোম তোমরা জানো অধিক নাইট্রোজেনের ফলে। ঠিক আছে? অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ২১ এ মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত মৃতজীবী ফার্ন হলো অ্যাজোলা 100% উত্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের ডিডিটি, এর উত্তর কিন্তু অর্গানোক্লোরিন কীটনাশক, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার 100% উত্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের ২৩ এ নদীর অববাহিকা, নদীর বদ্বীপ এবং উপকূলবর্তী সমতল ভূমিতে যে উর্বর মৃত্তিকা পাওয়া যায় তার নাম কিন্তু পলি মৃত্তিকা। আর এই পলি মৃত্তিকা কিন্তু হবে মরুভূমিতে। মরুভূমি হলে ঠিক ছিল, কিন্তু উত্তর কিন্তু হবে অসম। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর রয়েছে এখন তোমাদের অধিক জনসভ্যতার পতনের প্রধান কারণ হলো কিন্তু এগুলো সব প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশের প্রতি অবহেলা অবশ্যই হবে এটা। জলবায়ু পরিবর্তন এটা তো অবশ্যই। তারপরে জল এবং মাটির সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, এগুলো কিন্তু টোটাল উত্তর, অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো এসএকিউর উত্তরগুলো ফুললি তোমরা দেখে নাও। তাহলে চলো আমরা এক এক করে আমরা এসএকিউ, তাহলে চলো আমরা এক এক করে তোমাদের ২ এ রয়েছে এসএকিউ। এই এসএকিউ দেখো এসএকিউ এই উত্তরগুলো আমরা সম্পূর্ণ এক এক করে দেখে নিচ্ছি। চলো চলো দেখে নিচ্ছি তোমাদের রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে আগন্তুক প্রজাতির উদ্ভিদ কিভাবে জীববৈচিত্র্যের আশঙ্কা হয়ে দাঁড়ায়। অর্থাৎ বিদেশ থেকে আগন্তুক কথা মানে বিদেশ থেকে যে সমস্ত প্রজাতির আমাদের ভারতবর্ষে আসে সেগুলো কিভাবে আমাদের জীববৈচিত্র্যকে ক্ষতি করে বা নষ্ট করে। দেখো আগন্তুক প্রজাতির উদ্ভিদ যা স্থানীয় পরিবেশের উপর ক্ষতিকর হতে পারে। এই উদ্ভিদ বা প্রাণী স্থানীয় প্রজাতির সাথে খাদ্য, জল এবং স্থানের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতে পারে এবং স্থানীয় জীববৈচিত্র্যকে মারাত্মকভাবে ক্ষতি করে। এরপরে সেকেন্ড রয়েছে অথবা দেখো উদ্ভিদ উদ্ভিদ প্রজাতি অতিরিক্ত ব্যবহারে জৈব বৈচিত্র্য কিরূপ প্রভাব ফেলে। দেখো ১ নম্বর জীববৈচিত্র্য কমে যায়। ২ এ রয়েছে দেখো পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। ৩ এ রয়েছে দেখো ৩ এ মারাত্মক রয়েছে খাদ্য শৃঙ্খল ও বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে। এরপরে রয়েছে দেখো ২ এ আম গাছের বৈজ্ঞানিক নাম কি? দেখো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, অর্থাৎ দেখো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিখে দিয়েছি। এরপরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখো জৈবমণ্ডল কোন রাজ্যে অবস্থিত? সিকিম রাজ্যে অবস্থিত। ৩ এ রয়েছে দেখো পশ্চিমবঙ্গের কোন স্থানে জৈব বৈচিত্র্যের জন্য বিশ্বের ঐতিহ্যময় স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে? উত্তর কিন্তু হবে সুন্দরবন। দেখো এখানে যেহেতু জীববৈচিত্র্য বলেছে বা জৈব বৈচিত্র্য বলেছে তাই তোমরা সুন্দরবন করবে, শান্তিপুর কিন্তু করবে না। ঠিক আছে? শান্তিপুর সাংস্কৃতিক দিক থেকে বিশ্বের ঐতিহ্যবাহী। ঠিক আছে? অবশ্যই তোমরা সুন্দরবন জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক করবে। এরপরে অথবা দিয়ে রয়েছে দেখো অসমের কোন স্থান জৈব বৈচিত্র্যের জন্য বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে? কাজিরাঙ্গা। কয়াকার হবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এরপরে রয়েছে দেখো তোমাদের জয়েন্ট ফরেস্ট ব্যান্ড সেল গঠিত হয় ১৯৯৮ সালে। অথবা দিয়ে রয়েছে দেখো ২০০৭ সাল পর্যন্ত ভারতবর্ষে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কিন্তু রয়েছে ১৮টি। এগুলো কিন্তু আমি কালকের ক্লাসে বলেছিলাম গতকালে। পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলো কি? একটি রয়েছে তোমাদের অর্থনৈতিক দিক, ২ এ রয়েছে সামাজিক দিক, ৩ এ রয়েছে তোমাদের প্রযুক্তিগত দিক। অর্থাৎ ৩ টি দিক কিন্তু রয়েছে। এরপরে চলো রয়েছে অথবা দিয়ে রয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় পরিবেশ রক্ষার মৌলিক দায়িত্ব উল্লেখ রয়েছে?
দেখো 51 নম্বর 51 ক বা 51 এ নম্বর ধারায় কিন্তু রয়েছে। তার কারণ আমাদের পরিবেশের প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জলাশয় রয়েছে, হ্রদ রয়েছে, পুকুর, নালা রয়েছে, খাল-বিল রয়েছে, সেই পরিবেশ সংক্রান্ত সেই সংরক্ষণের কথা কিন্তু সংবিধানের 51 ক নাম্বার ধারায় উল্লেখ করেছে। এরপরে চলো তোমাদের রয়েছে ৬ পরিবেশ পরিকল্পনার অন্তর্গত দুটি সুর আ সু সুরক্ষা দায়ী ব্যবস্থাপনার উল্লেখ করুন। দেখো স্বেচ্ছাসেবী পরিবেশগত চুক্তি, ইকোসিস্টেম পদ্ধতি, তারপরে রয়েছে আন্তর্জাতিক পরিবেশ চুক্তি এগুলো কিন্তু। এরপরে রয়েছে অথবা দিয়ে রয়েছে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ কেন গুরুত্ব দেখা যায়। অর্থাৎ রয়েছে দেখো পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তারপরে জীববৈচিত্র্য বজায় রাখে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ এবং জীবনযাত্রার মান উন্নয়ন করে এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। তাই এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো তোমাদের ৮ এ পানীয় জলের মান নির্ধারণ করে দুটি মাপকাঠি। দেখো আইএসও দেখো রয়েছে ১০,০০০ আর রয়েছে তোমরা পিএইচ বলতে পারো পানীয় জল, ক্লোরিন আছে, তারপরে ডিসলভ অক্সিজেন রয়েছে এগুলো। ঠিক আছে? এরপরে রয়েছে অথবাতে রয়েছে দেখো মৃত্তিকার মান নির্ধারণকারী দুটি মাপকাঠি, মৃত্তিকার পিএইচ বা পর্ডিয়াস হাইড্রোজেন, অম্লত্ব, ক্ষারত্ব এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের ৮ এ ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুন। এরপরে অথবাতে রয়েছে দেখো বাদাবন। এই বাদাবন বা ম্যানগ্রোভ বন সংরক্ষণের উদ্দেশ্যে গৃহীত কোন প্রোগ্রাম গৃহীত হয়েছে দেখো MISHTM অর্থাৎ ১৯৭৫ সালে ম্যানগ্রোভ সংরক্ষণ প্রোগ্রাম গৃহীত হয়। এরপরে রয়েছে দেখো মন্ট্রিল চুক্তি বা মন্ট্রিল প্রোটোকল ১৯৮৭ সালে হয়েছে ১৬ই সেপ্টেম্বর। ১৬ই সেপ্টেম্বরে হয়েছে এটা কানাডায়, উত্তর আমেরিকার কানাডায়। এরপরে রয়েছে একটি শিল্পাঞ্চলে রাতে অনুমোদিত শব্দের মাত্রা, দূষণের মাত্রা কত? শব্দের মাত্রা হলো দেখো রয়েছে ৭৫ ডেসিবেল। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের ১১ পার্থিব মূলধন বা আর্থ ক্যাপিটাল বলতে কি বোঝায় দেখো পৃথিবীর জল, মাটি, বায়ু, জমি, বনাঞ্চল, তৃণভূমি, জলাভূমি এই যে প্রভৃতি যেই মূলধনগুলো রয়েছে সেটাই হলো পৃথিবীর পার্থিব মূলধন। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো সুস্থায়ী সমাজ কাকে বলে? যে সমাজে বর্তমান প্রজন্মের চাহিদাগুলি পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের ক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত না করে পরিবেশের অর্থনৈতিক, সামাজিকের মধ্যে যে সাম্যাবস্থা বজায় রাখে তাকে সুস্থায়ী সমাজ বলা হয়। এরপরে রয়েছে এখন সুস্থায়ী কৃষির জন্য বিকৃত জৈব অবশেষ কেন গুরুত্বপূর্ণ? দেখো কৃষিকাজে যে সমস্ত ধানের খড়কুটো রয়েছে কিংবা আগাছা রয়েছে সেগুলো একটা জায়গায় জমা করে রাখলে সেগুলো পচে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসের দ্বারা পচে ধরনের কালো মৃত্তিকা তৈরি হয়। সেই কালো মৃত্তিকা খুবই উর্বর প্রকৃতি যেগুলো জৈব সার হিসেবে কৃষি জমিতে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে দেখো মিশ্র চাষ কি? মিশ্র চাষ পদ্ধতি কি? দেখো যখন কোনো একই জমিতে যখন বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল উৎপাদনের পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি প্রতিপালন করা হয় তাকে মিশ্র চাষ বলে। দেখো অর্থাৎ কোনো জমিতে শস্য উৎপাদনের পাশাপাশি যখন পশুপালন বা গবাদি পশুপালন হাঁস মুরগি চাষ করে তখন তাকে মিশ্র বা মিক্সড ফার্মিং বলে। ঝুম চাষ, দেখো ঝুম চাষ কিন্তু একটি বিপজ্জনক। এই ঝুম চাষ আ আ কেন গুরুত্বপূর্ণ কেন? ঝুম চাষ বিপজ্জনক। ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় হয়। ঝুম চাষে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায়, দাবানল লাগতে পারে, মৃত্তিকা ক্ষয় হয়, পার্বত্য অঞ্চলে ধস নামতে পারে, বায়ুমণ্ডল দূষিত হয়। তারপরে কিন্তু ঝুম চাষ গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ দেখো উত্তর-পূর্ব ভারতে আদিম জনগোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা ও জীবিকার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো এটি এই ঝুম চাষ। এই ঝুম চাষের মাধ্যমে আদিম জনগোষ্ঠী বা আদিম যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু দেখো সেই সমস্ত জনগোষ্ঠী কিন্তু গাছ কেটে জঙ্গল পুড়িয়ে তারা কিন্তু চাষবাস করে। কারণ এই ঝুম চাষের উপরে কিন্তু পার্বত্য অঞ্চলের মানুষজন বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের মানুষজন কিন্তু নির্ভরশীল। এছাড়া আমাদের ভারতবর্ষে বিক্ষিপ্তভাবে কিন্তু এই ঝুম চাষ করা হয়ে থাকে। তো এটি তাদের কাছে আদিম উপজাতির ক্ষেত্রে কিন্তু জনগোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সজীব আগাছানাশক কি? দেখো যে সমস্ত সজীব যে উদ্ভিদ রয়েছে, যে সমস্ত সজীব উদ্ভিদ রয়েছে যেমন সয়াবিন রয়েছে, তারপরে রয়েছে তো সূর্যমুখী এরকম আরো কিছু উদ্ভিদ রয়েছে। এগুলো চাষবাস করলে কি হয় বলতো? এর আশেপাশে কোন রকম আগাছা জন্মাতে পারে না। তার কারণ এই ধরনের উদ্ভিদ থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ বের হয়। ঠিক আছে? এর ফলে ওই ধরনের উদ্ভিদের পাশে কোন রকম আগাছা জন্মাতে পারে না। তাই এই ধরনের সয়াবিন, তারপরে সূর্যমুখী এও কিন্তু উদ্ভিদ রয়েছে তাই এদেরকে বলা হয় কি বলতো? সজীব আগাছানাশক। ওকে? তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে তোমরা ফুললি কে কত এমসিকিউ কটা করেছো এবং এসসিকিউ কটা করেছো। অবশ্যই আমাকে জানিয়ে দিও এবং তোমরা সুস্থ থেকো। সামনের পরীক্ষাগুলো আরো ভালো করে দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।